গপ্পসপ্পের আজকের গল্প লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা কে। উড়িষ্যার জঙ্গলের মানুষ খেকো বাঘ আর অশরীরী আতঙ্ক ঘিরে গল্পটির পথ চলা। চলুন শুরু করা যাক। উড়িষ্যায় বেড়াতে গিয়েছিলাম আমি আর রূপলাল। এদেশ সেদেশে ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলাম। এক দুপুরবেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে বের হলাম। যাওয়ার সময় পাণ্ডা সাবধান করে দিল আমরা যেন সন্ধ্যা হবার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে 1 মাসের মধ্যে 5 জনের প্রাণ গিয়েছে। এ কথা শুনে ভয় পেলাম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো, এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভিতরে আশ্রয় নিলাম। বিকেল গেল, সন্ধ্যাও উতরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না। বাংলোর বেয়ারা এসে বলল, বাবু, আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? রূপলাল বলল, কেন, যেমন করে এসেছি তেমনি ফিরে যাব, অর্থাৎ 2 পায়ে ভর দিয়ে। বেয়ারা ঘা নেড়ে বলল, আজ আর তা পারবেন না, একেই এই ঝড় জল, তার উপর শুনেছেন তো। আমি বললাম, হ্যাঁ, বাঘের উপদ্রবের কথা বলছো তো? শুনেছি। বেয়ারা বলল, খালি বাঘ নয়, পেতনির ভয়ও আছে। রূপলাল বলল, তাহলে আমরা আজ এই বাংলোতেই রাত কাটাবো। জীবনে কখনো পেতনি দেখিনি, আজ তাকে দেখব। আজ যদি পছন্দ হয় তাহলে পেতনিটিকে বিয়ে করে দেশে ফিরব। বেয়ারা বলল, বাবু, আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। বেশ, আপনারা তাহলে আজ এখানেই থাকবেন তো? আমি বললাম, হ্যাঁ। বেয়ারা বলল, তাহলে আপনাদের জন্য রান্নাবান্নার আয়োজন করি গে। এই বলে সে চলে গেল। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাতে খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগলো। আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, এমন স্থানে এই দুর্যোগে দরজা ঠেলে কে? বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে ভীত কাতর নারীকণ্ঠে সাড়া এলো, শিগগির দরজা খুলে দাও, নইলে প্রাণে মারা গেলুম। উড়ে বেয়ারাটা সেখানে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। আমি বললাম, অমন করছো কেন? যাও, দরজা খুলে দাও। বেয়ারা 1 পাও নড়ল না, সেইখানে দাঁড়িয়ে তেমন করেই কাঁপতে লাগলো। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল, পায়ে পড়ি বাবু, দরজা খুলবেন না, ও মানুষ নয়। রূপলাল বলল, বলেছি তো, আমি পেতনি বিয়ে করতে চাই। ও মানুষ না হলেই আমি বেশি খুশি হব। বাইরে থেকে আবার আর্তস্বর শোনা গেল, বাঘ, বাঘ, রক্ষা করো, রক্ষা করো। রূপলাল আর বাধা মানল না। পেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে একটানে সে দরজার খিলটা খুলে দিল। একটা ঝড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করল একটি স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটায় ঘরের আলোটা নিভে গেল। বেয়ারা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত্রি, সেই ঝড় বৃষ্টির হুলস্থুল, সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোকহীন ঘরের ভেতরে বেয়ারার সেই ক্রন্দন স্বর, এই সমস্ত মিলে চারদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করল। আমি ব্যস্ত হয়ে বললাম, রূপলাল, শিগগির দরজাটা বন্ধ করো, আমি আবার আলোটা জ্বেলে নিই। রূপলাল দরজায় খিল তুলে দিল। আমি আলোটা জ্বাললাম। কৌতূহলী চোখে ফিরে দেখলাম, ঘরে কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ, কাঁধ ও বুকের উপর এসে পড়েছে, এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের আরেক দিকে মেঝের উপর উবু হয়ে বসে হাতে মুখ ঢেকে উড়ে বেড়াটা তখনও ফুপিয়ে কাঁদছিল। মেয়েটি প্রথমে আশ্চর্যভাবে জিজ্ঞাসা করল, ও লোকটি অমন করে কাঁদছে কেন?
রূপলাল হাসতে হাসতে বলল, ওর ধারণা আপনি একটি নিখুঁত পেতনি। মেয়েটি চমকে উঠল। তারপর মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বলল, আমায় কি পেতনির মতো দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকেই আপনারা আমায় উদ্ধার করলেন। তার বিপদের ইতিহাস হচ্ছে এই। সে খণ্ডগিরি দেখতে এসেছে, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসতে এতক্ষণ সে একটা গুহার ভেতরে ঢুকে আত্মরক্ষা করেছিল। হয়তো সে রাতটা কাটিয়ে দিত সেখানে, কিন্তু গুহার কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বলল, আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে। পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বলল, এক রাত না খেলে কেউ মরে না। আমিও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। বন্দুকটাকেও শুয়ে রাখলাম ঠিক আমাদের মাঝে। শুয়ে শুয়ে শুনতে লাগলাম বন জঙ্গলের উপর পাহাড়ি বৃষ্টি বাদলার অশ্রান্ত নৃত্যনুপুধ্বনি। রূপলাল আমার কানের কাছে মুখ এনে বলল, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না? আমি বললাম, কেন? রূপলাল বলল, ওই মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে কেউ কি একলা এই বিদেশে ছেড়ে দেয়? ওর মাথায় সিঁদুর নেই, গায়েও একখানা গয়না নেই। ওর সবই যেন কেমন রহস্যময়। আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। বললাম, ওসব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো, ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নিই। আমার যখন বেশ তন্দ্রা এসেছে তখন শুনলাম রূপলাল আপন মনে বলছে, অমন সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ! ওর চোখ দুটো যেন নিজের চোখ নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধর্মর করে জেগে উঠলাম। তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলাম, সারা জীবনে কোনো দিন তা ভুলতে পারবো না। এই ঘর থেকে পাশের ঘরে যাবার দরজার দিকে পেছন করে মাটির উপর স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইলাম। সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যে ধীরে ধীরে হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলাম। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ হেট হয়ে পড়ল লাফ মারবার জন্য। চোখের নিমিষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলাম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লাম। একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রীকণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ। দরাম করে একটা দরজা খোলার শব্দ, দ্রুত পদধ্বনি, তারপর সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার উপর বসে রইলাম। রূপলাল জেগে বিছানার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে চেঁচালে এমন করে? কে বন্দুক ছুড়লে? আমি বললাম, বাঘ, বাঘ এখন ও ঘরে গিয়ে ঢুকেছে। সেই মেয়েটা চিৎকার করছে। সর্বনাশ! বাঘ বোধ হয় তাকেই ধরেছে। বলতে বলতে তুমুল বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকলো। আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলাম। পাশের ঘরে কেউ নেই, খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে জলো হাওয়া আসছে। রূপলাল বেদনা বিদীর্ণ স্বরে বলল, আর কোনো আশা নেই। অভাগী শেষটায় সে বাঘের কবলে গিয়ে বলল, কিন্তু বাঘ এখানে এলো কেমন করে? রূপলালের কথার কোনো জবাব দিলাম না। আমি তখন আরেকটা ব্যাপার সবিস্ময়ে লক্ষ্য করছিলাম। ঘরের ভিতরে একটানা রক্তের রেখা বাহিরের দিকে সোজা চলে গেছে। একটু পর পর একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময়ে বললাম, দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেদিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর থেমে থেমে ধীরে ধীরে বলল, এত রক্ত, কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন? এই পায়ের দাগগুলো মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ে রক্ত ছড়াতে ছড়াতে সেই ঘর থেকে হেঁটে বেরিয়ে গেছে। বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত
তাহলে তাকে মুখে করে টেনে হেঁচড়ে নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না। সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে গিয়ে পড়লাম। এবারে দেখলাম কাদার উপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গেছে। রূপলাল মাথা নেড়ে বলল, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ নিশ্চয়ই। সেই মেয়েটি আবার পালিয়েছে, বাঘটা কিছুই এখানে আসেনি। আমি দৃঢ়স্বরে বললাম, আমি নিজ চোখে বাঘ দেখেছি, নিজের হাতে গুলি করেছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। রূপলাল বলল, তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল? দরজার সামনে এই কাদা মাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভিতরে মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপর রয়েছে। কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি। আমার বোধ হয় তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার উপর জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজোরে দরজা বন্ধ করে দিয়ে সভয়ে আমি বললাম, রূপলাল, পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাত্রে যে স্ত্রীলোকটা এখানে এসেছিল সে কে? গুলি করলাম বাঘকে, চিৎকার করলো একটা স্ত্রীলোক, এর মানে কি? সে কে? সে কে? রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সে বলল, তুমি কি বলতে চাও? তাহলে ওই উড়ে বেড়াটার কথাই সত্য?